জার্মানির মুনস্টারে বৃহস্পতিবার সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মোতায়েন থাকা 36,000-এর বেশি আমেরিকান সেনা কমানোর পরিকল্পনার কথা জানানোর কয়েক ঘন্টার মাথায় এই সফর করলেন চ্যান্সেলর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জার্মানির প্রতিরক্ষা ও নেটোর শক্তির মূল ভিত্তি হল আমেরিকার সাথে এই বিশেষ বন্ধন। জার্মান সেনাবাহিনী এখানে যা অর্জন করছে তা একটি শক্তিশালী নেটোর জন্য অপরিহার্য অবদান। আমরা এখানে আমেরিকা ও আমাদের মিত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। এই ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব আমাদের হৃদয়ের খুব কাছের এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়া প্রত্যক্ষ করার পর চ্যান্সেলর মার্চ ইরান সংকট নিয়েও কথা বলেন। তিনি জানান, ইরান যেভাবে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে তাতে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এই অবরোধ অবসানে তেহরানকে আলোচনার টেবিলে আসার পাশাপাশি তাদের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। চ্যান্সেলর আরও জানান, আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে, তাই জার্মানিকে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে লড়াইয়ে অংশ নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তেহরানের ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, কোনো অবস্থাতেই পুরো বিশ্বকে জিম্মি করতে দেয়া হবে না। ইরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে এবং সময়ক্ষেপণ বন্ধ করতে হবে। যদি প্রয়োজনীয় শর্ত পূরণ হয় তবে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে জার্মানি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। আমরা ওয়াশিংটন সহ আমাদের অংশীদারদের সাথে এই বিষয়ে নিবিড় যোগাযোগ রাখছি। চ্যান্সেলর মার্চের এই সফর ও বক্তব্য একদিকে যেমন অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে, অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক ভূরাজনীতিতে জার্মানির সক্রিয় অবস্থানের। গত ফেব্রুয়ারি থেকে 2 মাসের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকা ও ইসরায়েলের। কিন্তু এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীকে ঘিরে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয় তার এই লিখিত বার্তা। তিনি বলেন, তেহরান গালফ অঞ্চলকে সুরক্ষিত করবে এবং জলপথে শত্রুর অপব্যবহার বন্ধ করবে। হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা গালফ অঞ্চলের সব দেশের জন্য শান্তি, অগ্রগতি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধের প্রভাব এবং দীর্ঘদিনের পশ্চিমা অবরোধ সত্ত্বেও টিকে আছে ইরানের অর্থনীতি। যদিও যুদ্ধ পরবর্তী সময় নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্লেষকদের মতে, অবরোধের চাপ সত্ত্বেও আপাতত ভেঙে পড়ছে না তেহরান। জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রাষ্ট্রীয় আয়ে ধাক্কা লেগেছে। তবু এপ্রিলের 8 তারিখের যুদ্ধবিরতির পর বড় সংঘর্ষ থেমে থাকায় ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে এক ধরনের অচলাবস্থায় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ রেখেছে তেহরান, আর গালফ অঞ্চলের বন্দরগুলোতে অবরোধ দিয়েছে ওয়াশিংটন। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবকাঠামো ও শিল্পে ক্ষতি, তেলের রপ্তানি কমে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হলেও ইরানের আভ্যন্তরীণ সরবরাহ এখনো স্থিতিশীল। ইরানের নেতারা মনে করছেন তারা দীর্ঘ সময় ধরে এই চাপ সামাল দিতে পারবেন, যা পশ্চিমা বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি। কারণ রেজিস্ট্যান্স ইকোনমি কৌশলের উপর নির্ভর করছে তেহরান, অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ ও স্থলপথে বাণিজ্যের মাধ্যমে অর্থনীতি সচল রাখা। চলতি বছর ইরানের জিডিপি দ্বিগুণ অঙ্কে কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর 70% দরপতনের পর রিয়াল মুদ্রার মান আরও কমেছে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। তবে এখনও তীব্র আর্থিক সংকটের লক্ষণ দেখা যায়নি। তেলের রপ্তানি কমে গেলেও সীমিত পরিমাণে স্থলপথে রপ্তানির পাশাপাশি তুর্কি, ইরাক ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য চলছে। এছাড়া ইরানের বিপুল স্বর্ণের মজুদ থাকার পাশাপাশি খাদ্য নিরাপত্তার দিক থেকেও কিছুটা স্বস্তিতে রয়েছে দেশটি। তবে সাধারণ মানুষের জীবনে চাপ বাড়ছে। দাম বাড়া, সরবরাহ সংকট ও ইন্টারনেট সমস্যায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হলো গণবিক্ষোভ। জানুয়ারির আন্দোলন কঠোরভাবে দমন করা হলেও পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। দাম বাড়ায় মানুষের ওপর চাপ বাড়ছে। যুদ্ধ শুরুর পর আমার বিক্রি প্রায় 40% কমে গেছে। যুদ্ধের আগে আমাদের ওয়ার্কশপে 7-8টি গাড়ি থাকতো। এখন যুদ্ধ আর যে কোনো সময় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই আশঙ্কায় কাজ নেমে এসেছে প্রায় 1/10। আমাদের ব্যবসা প্রায় বন্ধ। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়াতে আমেরিকার সঙ্গে যে কোনো চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি, নয়তো যুদ্ধের পর বড় ধরনের সংকটে পড়তে পারে ইরান। অবরোধ ও সংঘাতের মাঝেও টিকে থাকা নাকি আসন্ন অর্থনৈতিক ঝড়, ইরানের ভবিষ্যৎ এখন সেই প্রশ্নের মুখে।
এস্তোনিয়ার সারেমা দ্বীপে নর্ডিক ও বাল্টিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যখন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছেন তখন সবার নজরে ছিল ওয়াশিংটন ও ক্রেমলিনের সাম্প্রতিক যোগাযোগের ওপর। বুধবার ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলোচনার পর বৃহস্পতিবার মুখ খুললেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস। তিনি মনে করেন রাশিয়ার সাথে এই ধরনের সংলাপ কোনো স্পষ্ট সমাধান দিতে ব্যর্থ হচ্ছে। When we see these calls between President Trump and President Putin, then always, there are a lot of questions unanswered, considering that Russia is openly praising the heroic battle that Iran is having against America. কালাস স্পষ্টভাবে জানিয়েছেন হরমুজ প্রণালীর সংকটের কারণে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল তখন তেলের বাড়তি দাম থেকে লাভবান হচ্ছে রাশিয়া। এমনকি এই সংকটের অজুহাতে নর্ডিক ও বাল্টিক দেশগুলোতে আমেরিকার অস্ত্র সরবরাহে বিলম্ব ঘটছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। Russia is gaining fresh revenue from higher oil prices, and US weapon deliveries to Nordic and Baltic countries face delays. বৈঠকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে নর্থ আটলান্টিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে সতর্ক করেছেন। তিনি জানান রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ও অস্ত্রের বড় অংশই নরওয়ের খুব কাছে মোতায়েন করা হয়েছে, যা মোকাবিলায় তাদের সামুদ্রিক নজরদারি আরো জোরদার করতে হবে। We find the Kola Peninsula, that's where Russia stores most of its nuclear weapons, including its nuclear-powered, nuclear-armed strategic submarines, and they will try to access the North Atlantic via the Barents Sea, and in the crisis we have to have the capability to deny them that. আমেরিকা ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের যোগাযোগ যখন ধোঁয়াশা তৈরি করছে তখন ইউরোপিয়ান ইউনিয়ন ইঙ্গিত দিচ্ছে নিজের নিরাপত্তা ও ইউক্রেনের সমর্থনে আরো কঠোর হওয়ার। গাজার সীমানা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন এক মানচিত্র সম্প্রতি ত্রাণ সংস্থাগুলোর মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। রয়টার্সের হাতে আসা তথ্য অনুযায়ী গত মার্চ মাসে নিঃশব্দে একটি অরেঞ্জ লাইন প্রবর্তন করা হয়েছে, যা আগের ইয়েলো লাইন থেকে আরও অনেক গভীরে। এর ফলে গাজার মোট ভূখণ্ডের 64% এলাকা এখন সরাসরি ইসরায়েলি সামরিক দখলদারিত্বের অধীনে চলে গেছে। হলুদ রেখাটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। মোটা দাগে আমি দেখতে পাচ্ছি যে গাজার প্রায় 64% এলাকা এখন প্যালেস্টিনিয়ানদের জন্য নিষিদ্ধ এবং সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক দখলের অধীনে। তারা চায় প্যালেস্টিনিয়ানদের ক্ষুদ্রতম এলাকায় সীমাবদ্ধ করতে, যাতে তারা এক পর্যায়ে গাজা ছাড়তে বাধ্য হয়। ইসরায়েলের সামরিক শাখা কোগ্যাট জানিয়েছে ত্রাণ বিতরণের সমন্বয়ের স্বার্থেই এই অরেঞ্জ লাইন তৈরি করা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। গত মার্চ থেকে এই নতুন সীমারেখা চিহ্নিত এলাকায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তত 3 জন ত্রাণকর্মী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। গাজার বাস্তুচ্যুত মানুষগুলো এখন দিশেহারা, কারণ এই রেখাগুলো প্রতিনিয়ত তাদের আরও সংকীর্ণ জায়গায় ঠেলে দিচ্ছে। আমরা জায়তুন এলাকা ছেড়ে আসার পর স্বপ্ন দেখতাম ধ্বংস হলেও অন্তত নিজেদের বসতিতে ফিরে যাব। হলুদ রেখা দেওয়ার পরও ভেবেছিলাম সেটা সম্ভব হবে, কিন্তু এখন তারা অরেঞ্জ লাইন দিয়ে আমাদের ঘরবাড়ি থেকে আরো দূরে সরিয়ে দিল। প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক PNGOর মতে এই সীমানাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি গাজার অর্ধেকের বেশি অংশ এখন তাদের অধীনে। ইয়েলো ও অরেঞ্জ লাইনের মাঝামাঝি থাকা হাজার হাজার পরিবার চরম মানবিক সংকটে আছে। সেখানে খাবার, পানি বা চিকিৎসা সেবা পৌঁছাতে ইসরায়েলি বাহিনীর সাথে কঠিন সব শর্তে সমন্বয় করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে। ইসরায়েলের এই ক্রমবর্ধমান সামরিক নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির কার্যকরিতাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। প্যালেস্টিনিয়ানদের আশঙ্কা বাফার জোনের নামে এই নতুন নতুন সীমারেখা আসলে গাজাকে স্থায়ীভাবে দখল করারই একটি নীল নকশা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।